নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শোনেননি এমন লোক হয়তো খুব কমই দেখা যাবে। আর তিনি কেনই বা বিখ্যাত সেটা আর বলার অবকাশ রাখে না। তবে আমরা আজ এই ভিডিওতে কিন্তু নেতাজির দেশ স্বাধীনতার কথা বলবো না, বরং তার অজানা প্রেম কাহিনী জানব। তাহলে চলুন ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেয়া যাক নেতাজি সুভাষচন্দ্র বসুর অজানা সেই প্রেম কাহিনী। ভিয়েনায় যেভাবে বিদেশিনীর প্রেমে পড়েছিলেন সুভাষ বসু, নেতাজি হিসেবে পরিচিত সুভাষচন্দ্র বসু শেষময় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ছিলেন। তাঁর শরীর বেশ কিছুদিন ধরেই খারাপ হচ্ছিল। 1932-এর ফেব্রুয়ারি থেকে অসহযোগ আন্দোলনের সময় গ্রেপ্তার হয়। জেলে যাওয়ার সময় থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসার জন্য সুভাষ বসুকে শেষমেশ ইউরোপে যাওয়ার অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার, তবে শর্ত চিকিৎসার খরচ তার পরিবারকেই দিতে হবে। ভিয়েনায় চিকিৎসা করানোর সময়ই সুভাষচন্দ্র ঠিক করলেন স্বাধীনতা আন্দোলনের সপক্ষে ইউরোপে বসবাসরত ভারতীয় ছাত্রদের সংঘবদ্ধ করা দরকার। এক ইউরোপীয় প্রকাশক ওই সময় তাঁকে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে একটা বই লেখার কাজ দেন। বইটি লেখার জন্য একজন সহকারীর প্রয়োজন হল, যিনি ইংরেজি আর টাইপিং দুটোই ভালোমতো জানবেন। সুভাষচন্দ্রের বন্ধু ডাক্তার মাথুর দুজনের নাম সুপারিশ করে পাঠালেন। তার মধ্যে যাকে বেশি উপযুক্ত মনে হল তাকে সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠালেন সুভাষ। কিন্তু কথাবার্তা বলে সন্তুষ্ট হতে পারেননি। তখনই দ্বিতীয়জনের ডাক পড়ল। 23 বছর বয়সী এমিলি সেঙ্কল এসেছিলেন ইন্টারভিউ দিতে। সুন্দরী অস্ট্রিয়ান ওই যুবতীকেই সহকারী হিসাবে কাজে নিয়োগ করলেন সুভাষচন্দ্র বসু। সময়টা তখন 1934 সালের জুন মাস। সুভাষচন্দ্রের বয়স তখন 37 বছর। তাঁর ধ্যানজ্ঞান সবই ছিল কী করে ইংরেজদের কাছ থেকে ভারতকে স্বাধীন করা যায়। তার ওপর মিস সেঙ্কলের সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত তিনি ধারণাও করতে পারেননি যে ওই অস্ট্রীয় যুবতী তাঁর জীবনে একটা নতুন ঝড় তুলে দিতে পারেন। সুভাষচন্দ্র বসুর বড় ভাই শরৎ বসুর নাতি ও প্রখ্যাত ঐতিহাসিক সুগত বসু নিজের বই হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট সুভাষচন্দ্র বসু এন্ড ইন্ডিয়ান স্ট্রাগল এগেইনস্ট এম্পায়ারে লিখেছেন, এমিলির সঙ্গে সাক্ষাতের পরেই সুভাষের জীবনে একটা নাটকীয় পরিবর্তন এসেছিল। সুগত বসুর মতে তার আগে পর্যন্ত সুভাষচন্দ্র বসুর জীবনে প্রেম বা বিয়ের বেশ কিছু প্রস্তাব এসেছিল। শেষবে তাঁর কোনো আগ্রহই ছিল না। কিন্তু এমিলির সৌন্দর্য সুভাষের ওপরে যেন কি একটা জাদু করে দিল। এমিলিকে উদ্ধৃত করে সুগত বসু তাঁর বইতে লিখেছেন, প্রেমের আভাসটা সুভাষচন্দ্র বসুর দিক থেকেই এসেছিল। ধীরে ধীরে সেটা একটা রোমান্টিক সম্পর্কের দিকে মোড় নেয়। 1934-এর মাঝামাঝি সময় থেকে পরের বছর দুয়েক অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়াতে থাকার সময় সম্পর্কটা আরও মধুর হয়ে উঠেছিল। 1910 সালের 26শে জানুয়ারি অস্ট্রিয়ার এক ক্যাথলিক পরিবারে জন্ম হয়েছিল এমিলির। তার বাবা প্রথমে মেয়েকে এক ভারতীয়র অধীনে কাজ করতে দিতে রাজি ছিলেন না, কিন্তু সুভাষচন্দ্রের সঙ্গে দেখা করার পরে তাঁর ব্যক্তিত্বের কাছে মাথা নোয়াতেই হয়েছিল এমিলির বাবাকে। তারপর আসে প্রেমপত্র বিনিময় পর্ব। ইতিহাস লেখক রুদ্রাংশু মুখার্জি সুভাষচন্দ্র আর জওহরলাল নেহরুর জীবন নিয়ে একটি তুলনামূলক আলোচনা করেছেন তাঁর বই নেহরু এন্ড বোস প্যারালাল লাইফসে। ওই বইতে একটু অনুচ্ছেদ রয়েছে টু উইমেন এন্ড টু বুকস নামে। সেখানে নেহরু আর সুভাষচন্দ্রের জীবনে তাদের দুজনের পত্নীদের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন রুদ্রাংশু মুখার্জি। মিস মুখার্জি লিখেছেন, সুভাষ এবং এমিলি দুজনেই একেবারে গোড়ার দিকেই মেনে নিয়েছিলেন যে তাদের সম্পর্কটা আর 5টি সম্পর্কের মতো হবে না। সেখানে নানা অসুবিধা আসবে। একে অন্যকে যেসব চিঠি লিখেছিলেন সেগুলিতে সম্বোধন করার ধরন দেখেই এর প্রমাণ পাওয়া যায়। এমিলি সম্বোধন করতেন মিস্টার বোস বলে, আর সুভাষচন্দ্র লিখতেন মিস সেঙ্কল বা পার্লো সেঙ্কল। পরিচয় গোপন করার বাধ্যবাধকতা আর যুদ্ধের সময় ইউরোপীয় দেশগুলিতে স্বাধীনতা আন্দোলনের জন্য সাহায্য পাওয়ার জন্য দৌড়ঝাঁপের মধ্যে সুভাষচন্দ্র নিজের প্রেমের সম্পর্ক নিয়ে অতিরিক্ত সতর্ক থাকতেন। কিন্তু সেই পরিস্থিতিতেও সুভাষচন্দ্র এমিলির জন্য কতটা চিন্তা করতেন তার প্রমাণ একটা চিঠিতে পাওয়া যায়, যেটাকে সুভাষচন্দ্রের প্রেমপত্র বলা যেতে পারে। এই চিঠি অবশ্য প্রথমে এমিলিকে লেখা সুভাষচন্দ্রের চিঠিগুলির সংগ্রহে ছিল না, কিন্তু এমিলি নিজেই এই চিঠিটা তুলে দিয়েছিলেন শরৎচন্দ্র বসুর ছেলে ডাক্তার শিশির বসুর স্ত্রী কৃষ্ণা বসুর হাতে। সময়টা ছিল 5 মার্চ 1936 সাল। লেখা চিঠিটা শুরু হয়েছিল এইভাবে,
মাই ডার্লিং, কখনো কখনো হিমবাহ গলে যায়। আমার মনে এখন অনেকটা সেরকমই অবস্থা। আমি যে তোমায় কতটা ভালোবাসি সেটা জানাতে এই চিঠিটা লেখা থেকে নিজেকে সম্বরণ করতে পারলাম না। মাই ডার্লিং, আমাদের নিজেদের মতো করে কি বলতে পারি যে তুমি আমার হৃদয়ের রানী। সুভাষচন্দ্র ওই চিঠিতেই লিখছেন, আমি জানি না ভবিষ্যতে কি হবে। হতে পারে পুরো জীবনটাই হয়তো জেলে কাটাতে হবে, অথবা আমাকে গুলি করে দেওয়া হতে পারে, কিংবা ফাঁসিও হতে পারে। এও সম্ভব যে তুমি হয়তো আমাকে কখনো আর দেখতেই পাবে না, অথবা আমি হয়তো কখনো তোমাকে চিঠিও লিখতে পারবো না। কিন্তু ভরসা রেখ, তুমি চিরকাল আমার হৃদয়ে থাকবে, আমার মনে, আমার স্বপ্নে থাকবে। যদি এই জীবনে সম্ভব না হয়, তাহলে পরের জীবনে তোমার সঙ্গেই থাকব আমি। আমি তোমার অন্তরে থাকা নারীত্বকে ভালোবাসি, তোমার আত্মার সঙ্গে আমার প্রেম। তুমি আমার জীবনে প্রথম প্রেম। এমিলি সেঙ্কলকে লিখেছিলেন সুভাষচন্দ্র। একেবারে শেষে ওই চিঠিটা নষ্ট করে ফেলতে বলেছিলেন সুভাষ, কিন্তু এমিলি সেটাকে সযত্নে রেখে দিয়েছিলেন। শোনা যায় গোপন বিবাহের কথাও। বোঝাই যাচ্ছে যে সুভাষচন্দ্র বসু এমিলি সেঙ্কলের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছিলেন তখন। এই বিষয়ে সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনৈতিক সহযোগী এসিএন নাম্বিয়ার সুগত বসুকে জানিয়েছিলেন, সুভাষ একজন প্রকৃত আদর্শবাদী ব্যক্তি ছিল। তার ধ্যানজ্ঞান ছিল দেশের স্বাধীনতা, কিন্তু যদি কোনো বিচ্যুতির কথা বলতে হয়, তাহলে সেটা হয়েছিল তিনি যখন এমিলির প্রেমে পড়লেন। সেই সময় খুবই ভালোবাসতেন এমিলিকে, একেবারে প্রেমে ডুবে যাওয়া যাকে বলে। সেই সময় সুভাষচন্দ্রের মনের অবস্থা কীরকম ছিল সেটা বোঝা যায় আরেকটি চিঠিতে। 1937-এর এপ্রিল বা মার্চ মাসে এমিলিকে লেখা ওই চিঠির পুরোটাই ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লেখা। গত কিছুদিন যাবৎ তোমাকে চিঠি লেখার কথা ভাবছিলাম, কিন্তু আশা করি তুমি বুঝতে পারবে যে তোমাকে নিয়ে আমার মনের মধ্যে কি চলছে সেটা লিখে বোঝানো কঠিন। তোমাকে শুধু এটাই বলতে চাই, আমি আগেও যেরকম ছিলাম এখনও সেরকমই আছি। এই চিঠি দেওয়া নেওয়ার পালার পরে প্রথম যেবার এমিলি আর সুভাষচন্দ্রের দেখা হয়েছিল, তখনই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার কৃষ্ণা বসুকে এমিলি বলেছিলেন, 1937 সালের 26শে ডিসেম্বর তাঁদের বিয়ে হয়েছিল অস্ট্রিয়ার বাদগাস্তিনে। দুজনেরই পছন্দের রিসর্ট ছিল ওটা, তবে দুজনেই নিজেদের বিয়ের ব্যাপারটা গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কৃষ্ণা বসু বলছেন, নিজের বিয়ের তারিখটা ছাড়া আর কোনো কিছুই বলতে চাননি এমিলি। তবে সুভাষচন্দ্র আর এমিলির মেয়ে অনিতা বসু তাঁর মায়ের কাছ থেকে যা শুনেছেন তার ভিত্তিতেই বলেছিলেন, ভারতীয় নববধূর মতো বিয়ের সময় তার মাথায় সিঁদুর পরানো হয়েছিল। বিয়েটা এতটাই গোপনীয় রাখা হয়েছিল যে সুভাষচন্দ্রের ভাইপো অমিয় বসু বিয়ের সময়ই বাদগাস্তিনে গিয়েছিলেন। তবুও এমিলিকে দেখে তার সেই সময়েও নিজের কাকার সহকারী ছাড়া অন্য কিছু মনে হয়নি। নিজের বিয়ে নিয়ে এত গোপনীয়তার সম্ভাব্য কারণ হিসাবে রুদ্রাংশু মুখার্জি লিখেছেন, সম্ভবত সুভাষচন্দ্র নিজের রাজনৈতিক জীবনে এই বিয়ের কোনো প্রভাব পড়ুক সেটা চাননি। একজন বিদেশিনীকে বিয়ে করার ঘটনায় মানুষের মনে তার যে ভাবমূর্তি রয়েছে তার ওপরে প্রভাব ফেলতে পারে বলেই তিনি হয়তো মনে করেছিলেন। সুভাষচন্দ্র আর এমিলি সেঙ্কলের প্রেম পর্বের ওপরেই একটা বই লিখেছেন 3বার ভারতের সংসদ নির্বাচিত হওয়া ডাক্তার কৃষ্ণা বসু। আ ট্রু লাভ স্টোরি, এমিলি এন্ড সুভাষ নামের ওই বইটিতে দুজনের প্রেম পর্বের অনেক জানা অজানা তথ্য রয়েছে। এমিলিকে সুভাষ ভালোবেসে বাঘিনী বলে ডাকতেন। আবার এরকম ঘটনারও উদাহরণ আছে। এমিলির বুদ্ধিমত্তা যে সুভাষের ধারে কাছেও ছিল না, এবং সেটা সুভাষ কখনো কখনো প্রকাশও করে দিতেন। কৃষ্ণা বসু লিখেছেন, সুভাষচন্দ্র চেয়েছিলেন যে এমিলি কয়েকটি ভারতীয় পত্রপত্রিকার জন্য ভিয়েনা থেকে রিপোর্ট লিখতে শুরু করুন। এমিলি সেই অনুযায়ী দ্য হিন্দু এবং মডার্ন রিভিউ পত্রিকার জন্য বেশ কিছু লেখাও পাঠিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ ঠিকমতো করতে না পারায় এমিলির বেশ কিছু লেখা ছাপা হয়নি। সুভাষ তাকে চিঠি দিয়ে জানিয়েছেন, তোমার লেখা ঠিক হয়নি, তাই ছাপা হলো না। একবার ভারতের ওপরে বেশ কিছু বই আনতে বলেছিলেন এমিলি। তুমি যতদিন না সিরিয়াস হবে ততদিন পড়ার ব্যাপারে তোমার মন লাগবে না। ভিয়েনাতে তোমার কাছে এখনই কত বই রয়েছে, আমার তো মনে হয় না সেগুলো তুমি উল্টে পাল্টেও দেখেছ কখনো। স্ত্রীকে লিখেছিলেন সুভাষচন্দ্র। এরকম কিছু করা শব্দ কখনো সখনো ব্যবহার করলেও এমিলি আর সুভাষ একে অপরকে অসম্ভব ভালোবাসতেন।
1934 থেকে 1945 এই প্রায় 12 বছর সময়কালে দুজনে বছর তিনেকেরও কম সময় একসঙ্গে কাটাতে পেরেছিলেন, কিন্তু তার মধ্যেই দুজনের প্রেমের চিহ্ন হিসাবে 1942 সালের 29শে নভেম্বর জন্ম নেয় তাঁদের কন্যা অনিতা, মেয়েকে দেখার জন্য। 1942-এর ডিসেম্বরে ভিয়েনায় পৌঁছান সুভাষচন্দ্র। তারপরে বড় ভাই শরৎচন্দ্রকে বাংলায় লেখা একটি চিঠিতে সুভাষচন্দ্র স্ত্রী আর কন্যার ব্যাপারে বিস্তারিত জানিয়েছিলেন। তারপরেই সুভাষচন্দ্র বসু সেই মিশনে রওনা হন, যেখান থেকে এমিলি বা অনিতার কাছে আর কোনোদিনই ফিরে আসেননি। এমিলি অবশ্য সুভাষের স্মৃতি নিয়েই 1996 সাল পর্যন্ত বেঁচেছিলেন। একটা ছোট টেলিগ্রাফ অফিসে চাকরি করে সুভাষচন্দ্রের শেষ স্মৃতি, নিজের মেয়ে অনিতাকে বড় করেছেন, জার্মানির প্রখ্যাত অর্থনীতিবিদ বানিয়েছেন। তবে সুভাষচন্দ্রের পরিবার থেকে কোনো রকম সাহায্য নিতে অস্বীকার করে গেছেন এমিলি। শুধু তাই নয়, সুভাষচন্দ্র নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যে গোপনীয়তা রক্ষা করতে চাইতেন, যেভাবে সেটা গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করতে চাইতেন, এমিলিও সম্পূর্ণভাবে তার মর্যাদা রেখে গেছেন চিরজীবন। তো বন্ধুরা, এই ছিল নেতাজির অজানা সেই প্রেম কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।